নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে সুধা আর তেজ একে অপরের দিকে তাকিয়েই আছে, চোখ ফেরাতেই পারছে না। ওদিকে আশুতোষবাবু বলছেন, আরে কি ওদেরকে আটকাও, নাহলে তো মনে হচ্ছে এইভাবে দেখতে দেখতেই সারা রাত কেটে যাবে। এই নিয়ে তো সবাই হাসাহাসি করছে। এবার ঝিনুক গেছে তার দিদিকে বলতে যে, কী রে, একবার তো শুভদৃষ্টি হয়েই গেছে, এটা কি রিপিট টেলিকাস্ট হচ্ছে নাকি? তখন সুধারা চমকে উঠেছে, বলছে, এই দাঁড়া, তুই অনেক পেকেছিস, দাঁড়া তোকে দিচ্ছি আচ্ছা করে, এই বলে ওকে মারতে যাচ্ছে। এরপরে সবাই মিলে ডিমান্ড করছে যে আশুতোষবাবু আর জ্যোৎস্নাকেও কিছু একটা করে দেখাতে বলছে। তো সবাই মিলে তো ডিমান্ড করছে আশুতোষবাবু আর জ্যোৎস্নার কাছে। আশুতোষবাবু বলছে যে আমি তো সেরকম কিছু করতে পারি না। জ্যোৎস্না বলছে আমি পারবো না। তখন আশুতোষবাবু বলছে, ঠিক আছে, আমি একটা শায়েরি করে শোনাচ্ছি। তখন উনি সবাইকে একটা শায়েরি শোনান আর সবাই তাতে খুব খুশি হয়। দেখা যাচ্ছে যে সেই শায়েরিটা শুনে জ্যোৎস্নার পেটের বাচ্চাটাও কিন্তু কিক মারছে। এটা দেখে তো জ্যোৎস্না খুব খুশি হয়ে যায়। তখন আশুতোষবাবু সেই কিকটা অনুভব করে, তিনিও খুশি হন। আর এটা শুনে সবাই ওখানে খুশি হচ্ছে। সুধা তখন তেজকে বলছে, এরকমই একটা খুশি আমাদের জীবনেও আসতে চলেছে, তাই না তেজ? তেজের কিন্তু মনটা তখন ভার হয়ে যায়। এরপর তেজ কিন্তু মন খারাপ করে উঠে চলে যায়। সুধা অবাক হয়। সুধা তখন তেজের পেছনে যায়। তেজ ঘরে যায়। সুধা বলছে, কি ব্যাপার বলো তো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি কি আমার কাছ থেকে কিছু আড়াল করছো? বলছে, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে কিছু আড়াল করেছি। বলে, কি? আমি বেশ কয়দিন ধরে লক্ষ্য করছি, যখনই আমাদের সন্তানের কথা উঠছে তখনই কিন্তু তুমি গুটিয়ে যাচ্ছ, নিজেকে গুটিয়ে নিচ্ছ। কি হয়েছে বলো তো তেজ? সুধা বলছে, আমাদের সন্তান আসার কথাটা সবার প্রথমে তুমি বলেছিলে, আর তোমাকে খুব খুশিও দেখাচ্ছিল। এখন কেন তোমাকে এরকম দেখাচ্ছে? কি এমন হলো, কি বদলে গেল তেজ? মনে মনে বলছে তেজ যে, সত্যি আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি সুধা, আর এখন সত্যিই সিচুয়েশন অনেক বদলে গেছে। এরপরে সুধা আবারও জিজ্ঞাসা করছে, কি হলো, চুপ করে গেলে কেন, বলো তেজ, কি হয়েছে? তখন তেজ বলছে, তোমাকে আমার আগেই বলা উচিত ছিল। ঠিক সেই সময় কিন্তু তেজের ফোন আসে। এদিকে শঙ্করবাবু তেজকে ফোন করেছে। আশুতোষবাবুর তো আজকে বিয়ে, সেই জন্য আশুতোষকে ইনফর্ম না করে তেজকে জানাচ্ছে যে সার্থক চ্যাটার্জিকে সুধাদের বাড়ির আশেপাশে দেখা গেছে একটা দোকানে। বলছে যে আপনাদের উপরে সার্থক চ্যাটার্জি নজর রেখেছে, একটু সাবধানে থাকবেন। এরপরে তো সুধা বলছে, কে ফোন করেছিল? তো তেজ পুরো ব্যাপারটা বলে। তেজ বলছে যে আমি আশুতোষবাবুকে বলে আসছি সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার জন্যে। তখন সুধা বলছে, না তেজ, এবার আমাদেরকে অন্যভাবে সার্থককে সায়স্তা করতে হবে। এতদিন সার্থক আমাদের জন্য ফাঁদ পেতেছে, এবার আমরা সার্থকের জন্য ফাঁদ পাতবো। আমি ওকে নিজে হাতে যতদিন শাস্তি না দিচ্ছি আমার শান্তি হবে না তেজ। এদিকে দেখা যাচ্ছে ডলি এক্সারসাইজ করছে ওয়েট কমানোর জন্য, আর পাশে একটা ওয়েট মাপার মেশিন রেখেছে। এক্সারসাইজ করছে আর ওয়েট মাপছে, বলছে আজকে তো 1 কিলো কমিয়েই ছাড়বো। তখন সেখানে ঝুম্পা এসছে। এটা কি করছো তুমি? দেখো, তোমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা না শুধু একটুখানি জল খেলেও না তাদের ওয়েট গেইন হয়ে যায়। এইভাবে হবে না, তোমার আর এই জীবনে বিচ্ছুর ভালোবাসা পাওয়া হলো না। তখন ডলি বলছে, আচ্ছা ঝুম্পা বৌদি, তুমি একটা কোন ওষুধের কথা বলছিলে না, যেটা খেলে নাকি ওয়েট একদম অর্ধেক হয়ে যায়? ঝুম্পা বলছে, হ্যাঁ তো, হয়তো রাতারাতি ওয়েট একদম অর্ধেক হয়ে যাবে। বলে, তুমি প্লিজ কাউকে বলো না, তুমি আমাকে ওষুধটা এনে দেবে? বলে, বাবা সে তো অনেক দাম। বলে, কত দাম? বলে, 5 লাখ। বলে, কি 5 লাখ? বলে, হ্যাঁ, তোমার হাজব্যান্ডের জন্য এইটুকু করতে পারবে না? তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি যে করেই হোক তোমাকে টাকা জোগাড় করে দেবো, তুমি আমাকে শুধু ওষুধটা এনে দিও। আর ঝুম্পা ওদিকে মনে মনে খুব খুশি। এইভাবেই ডলিকে বোকা বানিয়ে ওর কাছ থেকে টাকাটা হাতিয়ে নেওয়া যাবে। এবার তো ঘরের মধ্যে মানে জ্যোৎস্না, সব মেয়েরা, জ্যোৎস্না, ঝিনুক, ডলি, ওদিকে সুধা, তরিতা সবাই মিলে বসে গল্প করছে। ওই মানে জ্যোৎস্নাকে বাচ্চাটা কিক মারছে আর এই নিয়ে সবাই আনন্দ করছে। এবার আর কিক মারছে না। তখন ঝিনুক বলছে, মনে হয় চ্যাম্প ঘুমিয়ে পড়েছে, চ্যাম্প একবার বাইরে আসুক, আমি ওকে ফুটবলার বানাবো। ওদিকে তরিতা বলছে, যদি মেয়ে হয় তাহলে হিরোইন বানাবো। তখন জ্যোৎস্না বলছে, কি হিরোইন, ঠাম্মি শুনলে না? তখন তরিতা বলছে, সুধাদি আছে তো, সুধাদি সবটা ম্যানেজ করে নেবে। সুধা তখন বলছে যে, দেখো আমার মনে হচ্ছে গোপাল হবে, মানে গোপালই আসবে। তখন জ্যোৎস্না বলছে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি চাই যে আমার একটা সুস্থ সবল বেবি হোক, যাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব। ডলি বলছে, আচ্ছা ও যে এত কিক মারছে, তো তোর ব্যথা লাগছে না? তখন বলছে, না, যখন কোনো মা তার বেবিকে মানে নিজের মধ্যে ফিল করে না, তখন কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু লাগে না। যখন তুইও মা হবি তখন বুঝবি। ডলি তো তখন মনে মনে বলছে, বিচ্ছুর কাছাকাছি আসতে গেলে আগে আমাকে বিচ্ছুর মনের মতো হয়ে উঠতে হবে। বলছে, কিন্তু ওই রোগা হওয়ার মেডিসিনের 5 লাখ টাকা আমি কার কাছ থেকে চাইবো? এবার সুধারা তো ভেতরে গল্প করছে, আর বাইরে থেকে কিন্তু কিছু পায়ের আওয়াজ পাচ্ছে। সুধা বলছে, আমি বুঝতে পেরেছি, দাঁড়াও আসছি। এই বলে সুধা যখন যেই দরজা খুলেছে, ওখানে প্রথমে দাঁড়িয়ে আছে
আশুতোষবাবু, তারপরে বিচ্ছু, তারপরে তেজ, তারপরে সমুদ্র। আশুতোষবাবু তো নিজের বউকে দেখার জন্য ছটফট করছে, বাকি তিনটেরও একই অবস্থা। সুধা বলছে কি ব্যাপার, এখানে সবাই মিলে জটলা কেন? আশুতোষবাবু বলছে জলটা নিতে উঠেছিলাম। তেজ বলছে হ্যাঁ, আর আমি দিতে এসেছিলাম। সমুদ্র বলছে জামাই মানুষ একা আসবে, তাও আবার দুটো জামাই একা ছাড়লে হয়? বিচ্ছু বলছে হ্যাঁ, আমি ওই মোরাল সাপোর্ট দিতে এসেছিলাম। সুধা কিন্তু মনে মনে হাসছে। সুধা বলছে বাবা, একজন জামাইকে জল দিতে তিনজন এসছো? সুধা বলছে আশুতোষবাবু, গেস্ট রুমে কিন্তু আমি আপনার জন্য জল রেখে এসেছিলাম। বলে ও আচ্ছা আচ্ছা, রেখে এসেছিলেন না, ও আমি বোধহয় দেখতে পাইনি। তেজরা বলছে শেষ হয়ে গেছে মনে, বলে ও হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে, এই জন্যই তো দেখতে পাইনি। এবার নিচ থেকে কিন্তু তেজের মা চিৎকার করছে, কে ওখানে? সমুদ্র বলছে এই মরেছে, জেঠি আসছে। তখন সুধা বলছে বেশ হয়েছে, আসুক, এসে দেখুক যে ওনার দুই জামাই আর দুই ছেলে কি কাণ্ড করছে। বিচ্ছু বলছে দিদি আমি তো নতুন, আমি এই বাড়িতে কি আছে কিচ্ছু জানি না, আমাকে বললো বাইরে বেরোবে, জামাইবাবু বললো ভেতরে নিয়ে আসবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। সবাই না চুপ বলছে। সুধা বলছে আমি জানতাম, আমি ঠিক জানতাম, এইসব তোমার বুদ্ধি। তেজ বলছে কি? ধুর, আমার বুদ্ধি হতে যাবে কেন, তুমি ভুল বুঝছো, আসলে আশুতোষবাবু নিজের বউকে দেখতে চাইছিলেন। আশুতোষবাবু তো অবাক, বলে হ্যাঁ আমি ওনাকে বললাম আসলে আজকে তো কাল রাত্রে আপনি যেতে পারবেন না। আশুতোষবাবু বারবার করে তেজের দিকে তাকাচ্ছে। তারপর আমি প্ল্যান করে ভাবলাম আমি যাই, আমি দেখে বলে দিই যে দিদি ঠিক আছে, উনিও শান্তি পেয়ে যাবেন। তেজ বলছে আর পুলিশ যখন নিয়ম ভাঙছে তখন আমরা আর কি করব? তখন আশুতোষবাবু বলছে আরে আপনি তো বড় পাল্টিবাজ মশাই। এবার সব মেয়েরা ঘর থেকে দেখছে, জ্যোৎস্না আড়ালে আছে। তরিতা বলছে বাবা, বউকে দেখার জন্য এত ছটপটানি? ঝিনুক বলছে এক রাতের বিরহ সহ্য হলো না। আশুতোষ বলছে বিরহ মানে? ডলি বলছে বিরহ মানেটা দিদি আপনাকে শিখিয়ে দেবে, এবার থেকে উইকলি আপনার বাংলা ক্লাস হবে। সুধা তো হাসছে। ঝিনুক বলছে এই যে জামাইবাবু, একটা রাত তো হলো, একটা রাতে মানে একটুখানি তো সময় হলো, একটা রাত একটু সবুর করুন। আর ওদিকে কি দেখছেন? বলে না আমি দেখছিলাম যে উনি ঠিক আছেন কিনা। সুধা বলছে আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই মিলে আজকের দিনটা আপনার ওয়াইফের খুব ভালো করে যত্ন নিয়ে নেব, কাল থেকে না হয় আপনি নেবেন। এবার কিন্তু তেজের মা আসে। কি হচ্ছে এখানে? তেজের মায়ের আওয়াজ শুনে সমুদ্র, বিচ্ছু আর আশুতোষবাবু একদম এক সাইড হয়ে গেছে, তেজ থেকে গেছে সামনে। ওরা বলছে চলুন এখানে, মানে বিচ্ছু বলছে আমি তো নতুন, মানে আমি তো পুরানো, আপনি নতুন, কানমলা খেলে একদম ভালো লাগবে না, চলুন। সমুদ্র বলছে চলুন, এই বলে তিনজন কিন্তু কেটে পড়ে। তেজের মা বলছে এখানে তোরা কি করছিস? বলা হয়েছিল না আজকে কেউ কারো বইয়ের মুখ দেখবি না? তখন তেজ বলছে মা, কাল রাত্রি তো আশুতোষবাবুর, আমাদের কি দোষ আছে, আমরা কেন আমাদের বইয়ের মুখ দেখতে পারবো না? সুধা কিন্তু বুঝতে পেরেছে যে তেজ এখনো জানতেই পারেনি যে ওর পেছনে কেউ নেই, ওই জন্য আমাদের বলে বলছে। এবার তেজের মা কানটা মুলে বলছে এই শোন, এত বউ পাগলা হয়েছিস কেন? হ্যাঁ, আর এই যে তখন থেকে যে আমরা বলছিস, কই কে আছে এখানে? বলে কেন, এই যে যেই পেছন ঘুরে দেখেছে অমনি দেখে কেউ নেই, অমনি তেজও সরে গেছে। বলছে সব কটা বিশ্বাসঘাতক। এবার তেজ কি করবে? তার মাকে একটা ফুল দিয়ে বলছে মা গুড নাইট, এই বলে চলে যায়। ওর মাও তখন বলছে এবার যদি দেখেছি না তোদেরকে। আর তেজে সুধাকে বলছে আচ্ছা বউ পাগলা হয়েছে প্রত্যেকটা ছেলে একদম। সুধাকে বলছে যাও তুমি গিয়ে জলটা দিয়ে এসো, নাহলে আবার সব কটা উঠে আসবে। তখন সুধা চলে যায় জল দিতে। এই বলে সব হাসাহাসি করছে। এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান। এবার জ্যোৎস্নাকে রেডি করে আনা হয়েছে, আশুতোষবাবুও আছেন। ঝিনুক বলছে দেখে নিন, কাল রাত্রে তো খুব ছটফট করছিলেন। এই বলে কিন্তু ওরা এবার আশুতোষবাবুর আর জ্যোৎস্নার খুব পেছনে লাগছে। জ্যোৎস্না বলছে এই তোরা চুপ করবি? এরপর সুধা বলছে এই তোরা থাম এবার। বলে হ্যাঁ দেখো তো, আচ্ছা করে বকে দাও তো। সুধা বলছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে তোরা করিস আবার, বুঝলি? তখন সুধাকে এবার জ্যোৎস্না বলছে সুধা তখন ওখান থেকে পালায়, বলছে আশুতোষবাবু বকাবকি শুরু করার আগে না তাড়াতাড়ি ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে নিন তো। এবারে বলছে দিন কি করতে হবে? তখন তেজের মা বলছে যে এই যে থালাটা হাতে নিন, আর নিয়ে জ্যোৎস্নাকে দিন, আর বলুন যে আজ থেকে ওর ভাত কাপড়ের দায়িত্ব আপনি নিলেন। তখন তো আশুতোষবাবু বলছে না, এটা তো আমি কিছুতেই করতে পারবো না। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। কি ব্যাপার? তেজ বলছে এরকমটা বলছেন কেন আপনি? তখন আশুতোষবাবু বলছেন যে উনি তো একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, উনি চাকরি করছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমি চাই এইভাবেই উনি নিজের যোগ্যতা দিয়ে নিজের সব স্বপ্ন পূরণ করুক। আমি থাকবো একজন বন্ধু হিসেবে বা ইকুয়াল পার্টনার, আর সংসারের যেসব রেসপন্সিবিলিটি সেগুলো সব 50-50 করে নেব। আর ওনার স্বপ্ন পূরণের মানে সব স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে থাকবো। আমি ওনাকে ভালোবাসার এবং ওনাকে সম্মান করার দায়িত্ব নিতে চাই। সবাই কিন্তু আশুতোষবাবুর কথা শুনে এবার খুশি হয়, বিশেষ করে জ্যোৎস্নার মা আর জ্যোৎস্না। এবার ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলছেন যে ওনাকে আর চ্যাম্পকে ভালো রাখার, খুশি করার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। সুধা তেজকে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে আশুতোষবাবু ছাড়া জ্যোৎস্নাদিকে আর এতটা ভালো কেউ বাঁচতে পারবে না, আর এই সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য, বলে সুধাকে জড়িয়ে ধরছে। সুধা বলছে এটা কি হচ্ছে?
এই বলে কিন্তু সুধা ওখান থেকে চলে যাচ্ছে যে আমি না অন্য দিকটা দেখছি। এবার সমুদ্র বলছে চলো না সবাই মিলে একসাথে সেলফি তুলি। তখন সুধা বলছে আমার অনেক কাজ আছে সমুদ্র, তোমরা তোলো। এই বলে সুধা চলে যাচ্ছে, সুধার পেছন পেছন আবারও তেজ যায়। বলছে সুধা এবার তো আশুতোষ বাবুকে সার্থকের কথাটা বলতে হবে। সুধা বলছে আজকে বউ ভাতের দিনে এটা বলাটা ঠিক হবে না। তখন তেজ বলছে যদি সার্থক আমাদের হাতছাড়া হয়ে যায়। তখন সুধা বলছে হবে না, ওই সার্থকের মরণ আমার হাতেই লেখা আছে। এদিকে রেশমি নাকি মুম্বাই যাচ্ছে হায়ার স্টাডিজের জন্যে আর মডেলিং হওয়ার মডেলিং করার জন্যে। তো তার বান্ধবীরা বলছে তোর বাড়িতে সবাই জানে, পারমিশন দেবে? রেশমি বলছে ওটা ভাবিস না, আমার কথা এমনিতেও এই বাড়িতে কেউ ভাবে না, ওগুলো আমি ম্যানেজ করে নেব, তুই আমার পেপারসগুলো আমাকে সব মেল করে দিস। বলে পরে কথা বলছে, এই বলে ফোনটা রেখে দেয়। এবার রেশমি তার বাবাকে ডেকেছে, বলে বলো কী বলতে ডেকেছো? বলছে যে আমি আমার সাথে এই কয়দিনে যা কিছু হলো আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে বলতে পারছি না, তাই আমি তোমাকে বলছি যে আমি হায়ার স্টাডিজের জন্য মুম্বাই যেতে চাই। বলছে কিন্তু আমাদের বাড়ি থেকে তো কেউ, বলে হ্যাঁ আমি জানি আমাদের বাড়ি থেকে কেউ হায়ার স্টাডিজের জন্য বাইরে যায় না, কিন্তু আমি যেতে চাই। আসলে আমি আর পারছি না, এই বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ সহ্য করতে পারছে না, আমিও আর এখানে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তখন মেচকা বলছে দম বন্ধ হয় হোক, মেয়েরা যত খাঁচার মধ্যে থাকে ততই ভালো। এমনি তো তোমার যা বাদরামো কয়দিন ধরে আমি দেখেছি, তোমার জন্য তোমার মায়ের কাছে আমি এমনিতে অনেক ছোট হয়ে গেছি, আমার মায়ের কাছে অনেক ছোট হয়ে গেছি, সুতরাং কোথাও যাওয়া চলবে না তোমার। তখন তো রেশমি আবার কিছু বলতে গেলে একদম চুপ করিয়ে দেয়। বলছে খুব তাড়াতাড়ি একটা বড় লোকের ছেলের সাথে তোমার আমি বিয়ে দিয়ে দেবো, তারপর তার সাথে তুমি যেই চুলোয় যাওয়ার যেও। এরপর সুধা আসে, দাঁড়াও রেশমি। রেশমি বলছে তোমার কি আমাকে কথা শুনিয়ে শান্তি হয়নি, আবার এসছো আমার কাছে? সুধা বলছে আমি তোমাকে কথা শোনাতে আসিনি, বলছে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তোমার বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে আমি নিজে ঠাম্মির সাথে কথা বলবো। তখন রেশমি আবার একটু খুশি হয়। এদিকে দেখা যাচ্ছে যে ডলি নিজের একটা গয়নার বাক্স গয়না নিয়ে এসছে। তখন বলছে এই নাও। বলে এটা কি? বলে আমার গয়না। বলে হ্যাঁ এটাতে তো 5 লাখ হবে না? তখন তার হাত থেকে দুটো বালাজোড়া খুলে দেয়, বলে এটাতে হবে তো? বলে হ্যাঁ এটাতে তো হয়ে যাবে। তখন বলছে একটা ওষুধের ডিব্বা দেয়, বলছে যে মনে মনে বলছে এটাতে তো কী হয় আমি নিজেও জানি না, যা পারে একটা কিনে দিয়ে দিয়েছে। বলছে জাস্ট 7 ডেজ ইনটেক করলেই তুমি দেখবে একবারে স্লিম হয়ে যাবে একদম আমার মতো। তখন ডলি বলছে তুমি যে আমার কী উপকার করলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ডলি বলছে আর মাত্র 7 দিন, আর 7 দিনের মধ্যে আমি তোমার মনের মতো বউ হয়ে উঠবো বিচ্ছু। এদিকে দেখা যাচ্ছে এবার বউ ভাতের পালা। সুধা সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো দেখছে, সমুদ্র আর বিচ্ছুকে বলছে যে এই দিকটা আমার একটু ঠিক লাগেনি, এই দিকটা একটু ভালো করে ডেকোরেট করতে হবে, এগুলো নিয়ে বোঝাচ্ছে। খাওয়া দাওয়াতে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স কোনো কিছুতে যাতে কারো সমস্যা না হয় এই সব কিছু বোঝাচ্ছে। বাগানের মধ্যে আলোচনাটা হচ্ছে, আর পাশ থেকে কিন্তু সার্থক বন্দুক তাক করে আছে একদম সুধার দিকে, এই চালাবে চালাবে একদম একটা আবভাব যে এবার ওকে শেষ করবেই। যেই বন্দুকটা চালাতে যাবে অমনি কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।